হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশা দাস সিম্পলি স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো বায়ু দূষণ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ কী কী কারণে ঘটে। তো চলো তাহলে এবার শুরু করি, আর ক্লাসটি মন দিয়ে শেষ অবধি তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো বায়ু দূষণ কী। বায়ু দূষণ জিনিসটা কি, সেটা খুব সহজ সরল ভাষায় বলতে গেলে বায়ু দূষণ বলতে এমন একটা অবস্থাকে বোঝানো হয় যেখানে বায়ুমণ্ডলে ক্ষতিকারক পদার্থ যেমন রাসায়নিক গ্যাস, ধূলিকণা বা সূক্ষ্ম তরল কণা স্বাভাবিক মাত্রার চেয়ে পরিমাণে বেশি মিশে যায়। এই দূষক পদার্থগুলো বায়ুর স্বাভাবিক উপাদানগুলোকে কী করে, ভারসাম্য নষ্ট করে, যা জীবজগতের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে। আর এটাই হলো বায়ু দূষণ। তাহলে বায়ু দূষণের সঙ্গে হিসেবে আমরা কী লিখবো? তাহলে আমরা লিখবো বায়ু দূষণ হলো বায়ুতে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি, যেমন গ্যাস, ধূলিকণা বা ধোঁয়া, বা যা মানুষ বা অন্যান্য জীবের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য খুব ক্ষতিকর। যখন দূষণকারী পদার্থের পরিমাণ বায়ুমণ্ডলের স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় বা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, তখন তাকে বায়ু দূষণ বলা হয়। এবার জানবো বায়ু দূষণের কারণ। দেখো, বায়ু দূষণের কারণ কিন্তু দুটো প্রসেসের মধ্যে দিয়ে চলে। একটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, আর 2 নম্বর হচ্ছে মনুষ্য কার্যকলাপ, যা মানুষের কিছু কার্যকলাপের জন্য বায়ু দূষণ হচ্ছে। দেখো, প্রাকৃতিক ঘটনার মধ্যে প্রথমেই বলবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দিয়ে কীভাবে বায়ু দূষণ হচ্ছে? দেখো, যখন আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত ঘটে, তখন কিন্তু সেখানে সেই আগ্নেয়গিরি থেকে প্রচুর পরিমাণে কী বের হয়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর হাইড্রোজেন সালফাইড নির্গত হয়ে বায়ুকে দূষণ করে। এমনকি অগ্ন্যুৎপাতের সময় মোট সালফার ডাইঅক্সাইডের প্রায় 70% বাতাসে কিন্তু মিশে যায়। কখন? যখন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয় তখন। 2 নম্বর হচ্ছে দাবানল। এই দাবানল জিনিসটা কি? দাবানল জিনিসটা হচ্ছে যে, যেমন ধরো বজ্রপাত, তারপরে লাভা প্রবাহ, কাছে কাছে ঘর্ষণ প্রভৃতি কারণে বনভূমিতে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়। এতটাই অগ্নিকাণ্ড হয় বা আগুন লেগে যায়, যেটা অনিয়ন্ত্রক, যেটা মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো এইভাবে এই বনভূমি পুড়ে গিয়ে কি হয়, যে বনভূমি পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর ছাই, ধূলিকণা প্রভৃতি কিন্তু বায়ুতে মিশে যায় এবং বায়ু দূষণ ঘটায়। বোঝা গেল? 3 নম্বর হলো ধূলিঝড়। ধূলিঝড় কিভাবে বায়ুকে দূষিত করছে? এবং মরু অঞ্চলে কি হয়, দিনের বেলায় প্রচণ্ড উত্তাপের কিন্তু ধূলিঝড়ের সৃষ্টি হয়। এই ধূলিঝড় বাতাসের মধ্যে বালি, তারপর ধুলো এবং অন্যান্য কণা ছড়িয়ে দিয়ে কি করে, বায়ুকে দূষণ করে, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। শক্তিশালী বাতাস যখন শুষ্ক মাটি থেকে আলগা বালি ও ময়লা উড়িয়ে নিয়ে যায়, তখন ওই ধূলিকণাগুলো কিন্তু বায়ুমণ্ডলে মিশে যায় এবং বায়ুর গুণমান খারাপ করে তোলে। 4 নম্বর যে প্রাকৃতিক গ্যাস নির্গমন। এই প্রাকৃতিক গ্যাস যখন পরিবেশে নির্গত হয়, তখন কিন্তু মূলত 2টি উপায়ে বায়ু দূষণ করে। প্রথমত এটি মিথেন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে, যা পৃথিবীর উষ্ণতা বাড়ায়। আর দ্বিতীয়ত হচ্ছে তেল ও গ্যাস উত্তোলনের সময় উদ্বায়ী জৈব যৌগ এবং অন্যান্য দূষণকারী পদার্থ নির্গত হয়, যা বায়ুমণ্ডলে অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়া করে বায়ু দূষণ সৃষ্টি করে। 5 নম্বর হলো পচন বা পচন প্রক্রিয়া সরাসরি বাতাস দূষিত করে না, বরং কি হয়, যে এই প্রক্রিয়ার কারণে উৎপন্ন গ্যাসগুলি যেমন অ্যামোনিয়া এবং মিথেন বায়ুমণ্ডলে মিশে বাতাসকে দূষিত করতে পারে।
মৃত জৈব পদার্থের পচনের ফলে কি হয়, ওই গ্যাসগুলো বায়ুতে প্রবেশ করে, যা বাতাসের গুণগত মান কমিয়ে দেয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। 6 নম্বর হলো মহাজাগতিক বস্তু। এই মহাজাগতিক বস্তুগুলো মূলত দুইভাবে বায়ুকে দূষণ করে। এক হলো মহাজাগতিক ধূলিকণা এবং মহাকাশ আবর্জনা। মহাজাগতিক ধূলিকণা পৃথিবী থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে প্রবেশ করে, যা বায়ুর গুণমানকে প্রভাবিত করতে পারে। এছাড়াও ধরো মহাকাশ থেকে ফেরত আসা আবর্জনা বায়ুমণ্ডলে চলে যাওয়ার সময় কিছু রাসায়নিক উপাদান নির্গত হয়, যা বায়ুকে দূষিত করতে পারে। এমনকি মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আগত উল্কাপিণ্ডও বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে বায়ু দূষণ ঘটায়। তাহলে এগুলি হলো প্রাকৃতিক ঘটনা, যে ঘটনাগুলির ফলে বায়ু দূষণ হচ্ছে। এবার জানবো যে মনুষ্য কার্যকলাপ বা মানুষের দ্বারা সৃষ্ট কিছু কারণে বায়ু দূষণ হচ্ছে, তো সেগুলো কি কি, চলো তাহলে জেনে নিই। মনুষ্য কার্যকলাপের মধ্যে প্রথমেই যে কারণটি না বললেই নয়, সেটি হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এই যে জীবাশ্ম জ্বালানি কোনগুলি, যেমন ধরো কয়লা, তেল ও গ্যাস প্রভৃতি হলো জীবাশ্ম জ্বালানি। তো এগুলো পোড়ানোর ফলে কি হয়, যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস ও সূক্ষ্ম কণা কি হয় বায়ুমণ্ডলে নির্গত হয়, যা বায়ু দূষণ সৃষ্টি করে এবং বিশ্ব উষ্ণায়ন, তারপর অ্যাসিড বৃষ্টি এবং মানুষের স্বাস্থ্যহানি, যেমন বিশেষ করে ফুসফুসের রোগ ঘটায়। বোঝা গেল? 2 নম্বর, যানবাহন থেকে নির্গত ধোঁয়া। বিভিন্ন যানবাহনে জীবাশ্ম জ্বালানির কিন্তু ব্যবহার হয়। জীবাশ্ম জ্বালানি কোনগুলি, যেমন ধরো পেট্রোল, ডিজেল প্রভৃতি দহনের ফলে কিন্তু বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। আর এগুলির মধ্যে অন্যতম প্রধান বায়ু দূষক গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। প্রায় 70% এই যানবাহন থেকেই নির্গত হয়। এছাড়া যানবাহনের ধোঁয়ায় প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন অক্সাইড থাকে, যা বায়ুকে দূষণ করে তোলে এবং যানবাহনের আধিক্যের জন্য কোথায় সবথেকে বেশি দূষণ হয়, বিশেষ করে শহরাঞ্চলে কিন্তু বেশি দূষণ হয়। 3 নম্বর হলো কলকারখানা ও শিল্প কারখানা। দেখো, বেশিরভাগ কারখানায় কিন্তু কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে শক্তি উৎপন্ন করা হয়। আর এই জ্বালানি পোড়ানোর ফলে কি হয়, যে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, তারপর নাইট্রোজেন অক্সাইড এবং ধুলোবালি বা ধূলিকণা, ধোঁয়া ও কুয়াশার মতো কণা বাতাসে কি হয়, বাতাসে মেশে, যা বায়ু দূষণের একটা প্রধান কারণ হিসেবে তোমরা ধরতে পারো। এছাড়াও শিল্প প্রক্রিয়ার মাধ্যমে আরও বিভিন্ন ক্ষতিকারক গ্যাস বা রাসায়নিক নির্গত হয়, যা বায়ুমণ্ডলে মিশে বায়ুর গুণমান নষ্ট করে এবং জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটা মারাত্মক ঝুঁকি তৈরি করে। 4 নম্বর হচ্ছে কৃষিকাজ। দেখো, কৃষি কিন্তু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই কৃষি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হলেও কিন্তু দূষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। চাষবাসের সময় কি হয়, যে পরিমাণ কীটনাশক, তারপর রাসায়নিক সার, হার্বিসাইড ব্যবহার হয়, তার অনেকাংশ কিন্তু বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। বিশেষ করে স্প্রে করার সময় বাতাসে ভেসে চলে যায় বিষাক্ত রাসায়নিক, যা আশেপাশে মানুষের নিঃশ্বাসের সাথে ফুসফুসে জমে। অনেক কৃষক আবার কি করেন, যে অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক ব্যবহার করেন, যা শুধু ফসল নয়, মাটি আর বাতাসেরও ক্ষতি করে। অর্গানিক চাষবাস আবার প্রাকৃতিক সার ব্যবহারের মাধ্যমে এই দূষণ কিন্তু অনেকটা কমানো সম্ভব, কিন্তু ওই যে সচেতনতার অভাব আর দ্রুত ফলন পেতে রাসায়নিকের উপর কিন্তু নির্ভরশীলতা দূষণ হয়ে দিন দিন বাড়ি তুলছে। আবার অনেক কৃষক কি করেন, যে ফসল কাটার পর মাঠে অবশিষ্ট অংশ জ্বালিয়ে দেন, এতে তাৎক্ষণিকভাবে প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়, আর এই ধোঁয়া বাতাসকে অস্বাভাবিকভাবে দূষিত করে। অনেক সময় দূর দূরান্তে ও শহরেও কিন্তু এই ধোঁয়ার কবলে পড়ে। বোঝা গেল? 5 নম্বর, কার্য উৎস।
গৃহস্থালী পরিষ্কারের পণ্য এবং রঙের বিষাক্ত রাসায়নিক থাকে যা বাতাসে নির্গত হয়। নতুন আঁকা দেওয়াল থেকে গন্ধ, পেইন্টে উপস্থিত রাসায়নিকের গন্ধ, এটি কেবল বায়ুকে দূষণ করে না, বরং শ্বাস প্রশ্বাসেরও কিন্তু প্রভাবিত করে। 6 নম্বর হচ্ছে খনির কার্যক্রম। দেখো, খনির প্রক্রিয়া, তাও মাটির নিচে খনিগুলো কিন্তু বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে বের করা হয়। প্রক্রিয়া চলাকালীন নির্গত ধুলোকণা এবং রাসায়নিকগুলি কেবল বায়ুকে দূষিত করে না, তবে শ্রমিক ও আশেপাশের এলাকার বসবাসকারী মানুষেরও কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায়। বোঝা গেল? 7 নম্বর হচ্ছে অরণ্য বিনাশ। এই অরণ্য বিনাশ প্রধানত বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসগুলির বৃদ্ধি ঘটায়, যা বিশ্ব উষ্ণায়নে অবদান রাখে। গাছপালা কি করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে এই বায়ুমণ্ডলকে কিন্তু পরিচ্ছন্ন রাখে। এবার এই গাছ কেটে ফেলার কারণে কি হবে? এই গাছ কেটে ফেলার কারণে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে জমা হয়, যা বায়ু দূষণ ঘটায়। এটি আবার মাটি ও জল চক্রকেও ব্যাহত করে। ফলে কি হয়? ফলে মাটির উর্বরতা হ্রাস এবং ভূমিক্ষয় ঘটে। বোঝা গেল? 8 নম্বর হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দেখো যে কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ছাই বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। বলতে পারো যে পৃথিবীর মোট দূষণের প্রায় 30% তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত কয়লা দহনের ফলেই কিন্তু বাতাস দূষণ হচ্ছে। বোঝা গেল? 9 নম্বর আছে পারমাণবিক কেন্দ্র। দেখো, এক্ষেত্রে কিন্তু পারমাণবিক কেন্দ্রগুলি সরাসরি বায়ু দূষণ ঘটায় না, বরং তারা তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদন করে, যা বিপজ্জনক এবং হাজার হাজার বছর ধরে এই তেজস্ক্রিয় থাকতে পারে। এছাড়াও পারমাণবিক চুল্লি পরিচালনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের ব্যবহার করা হয়, যার ফলে উচ্চ তাপমাত্রায় বাস্তুতন্ত্রে ফিরে আসা জল দূষণ ঘটায়। আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় গ্যাস নির্গমনের ঝুঁকি কিন্তু একটি বড় উদ্বেগ, যা দুর্ঘটনার মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়তে পারে এবং মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বোঝা গেল? 10 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। দেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু কি হচ্ছে? শিল্প ও যানবাহনের ব্যবহার বাড়ছে, যার থেকে নির্গত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ বায়ুমণ্ডলে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। এছাড়াও অধিক জনসংখ্যার জন্য কি দরকার? অধিক জনসংখ্যার জন্য খাবার ও বাসস্থানের দরকার। ওই এইগুলোর চাহিদা পূরণ করতে গিয়ে কি হচ্ছে? যে বন উজাড়, তারপর অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে। এর ফলে কি হয়? বায়ু দূষণ আরও বাড়িয়ে তোলে। বোঝা গেল? বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে মানুষকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। বায়ু দূষণের ফলে মানুষের বিভিন্ন রোগের পরিমাণ বেড়ে গেছে, পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির থেকে মুক্তি পেতে গেলে মানুষকে সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে বায়ু দূষণ কি বা কাকে বলে, আর কি কি কারণে বায়ু দূষণ ঘটে। তাহলে আজকের ক্লাস এটুকুই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।